আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সেকেন্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এসিসি 26 শিক্ষার্থীদের জন্য স্পেশাল একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের গদ্যের প্রথম যে গদ্যটা আছে এটার ভিডিও আজকে দিব। আর এরপরে যে দ্বিতীয় যে গদ্যটা আছে অপরাজিত, এটা অলরেডি দেওয়া আছে, বিলাসী দেওয়া আছে, বাকিগুলো সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। তোমাদের 1 নাম্বার যে সিলেবাসের যে 1 নাম্বারটা ছিল এটা দেওয়া নেই, আজকে তোমাদের এই ভিডিওটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। অর্থাৎ তিনি বাংলার যে রাজা, তোমরা নতুন যারা লেখক হবা, তোমরা যারা নতুন গদ্য পদ্য বা লেখালেখি করবা, তোমাদের প্রতি একটা আবেদন বা অনুরোধ করেছেন বঙ্কিমচন্দ্র, তোমাদের কী কী করা উচিত, কী কী করা উচিত, একটা নীতিমালা তিনি প্রয়োগ করেছেন। এই প্রবন্ধে আমরা এটাই জানবো। অর্থাৎ আর তার আগে আমরা একটু লেখক পরিচিতির সঙ্গে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কিছু অংশ জেনে নিই। তিনি 1838 সালে বা খ্রিস্টাব্দে 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পরীক্ষা আসছে অনেক সময়, কাঁঠালপাড়া গ্রামে কে জন্মগ্রহণ করেন? মনে রাখবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার পিতা কী ছিলেন? তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ছিলেন একটা ডেপুটি কালেক্টর, মনে রাখবা ডেপুটি কালেক্টর। এরপরে দেখো তিনি ছিলেন কিন্তু ম্যাজিস্ট্রেট, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন পেশার জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট। তার যে প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী, তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বলা হয় দুর্গেশ নন্দিনীকে। ক্লিয়ার? তারপরে অন্যান্য দাগান আন্ডারলাইন করে একটু চোখ বলাবা। আর তাকে বলা হয় এই জন্য সাহিত্যের সম্রাট, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাহিত্য সম্রাট। এবং তিনি 1994 সালে 8 এপ্রিল মৃত্যুবরণ করেন। এইবার আমরা তার যে উপদেশগুলো আছে নতুন লেখকদের প্রতি, তার কিছু 13টা পয়েন্ট তার কি আছে। তিনি 13টা পয়েন্ট লিখছে যে নতুন যারা লেখক হবা তোমাদের উদ্দেশ্যে একটু পরামর্শ। এই 13টা পয়েন্টের ব্যাখ্যা আমরা এখন শিখবো। চলো তাহলে ক্লাসটা শুরু করি। ক্লাসটা শুরু করার আগে এখন যারা সাবস্ক্রাইব করে দেবে এবং ওদের সাথে শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি রেসপন্স ভালো করো তোমাদের ইন্টার সম্পূর্ণ এই এসএসসির মতো সম্পূর্ণ গদ্য পদ্যের ব্যাখ্যা, গ্রামারের ব্যাখ্যা ফ্রিতে পেয়ে যাবা। তাহলে চলো ক্লাসটা শুরু করি। তাহলে 1 নাম্বার পয়েন্টে তিনি কি পরামর্শ দিয়েছেন দেখো। 1, যশের জন্য লিখবেন না। তথা তোমাদের পর জুনিয়রদের, তোমাদের জন্য বা যারা লেখালেখি করবে তাদের জন্য তিনি পরামর্শ হচ্ছে যশের জন্য, অর্থাৎ খ্যাতি বা সুনামের জন্য লিখবেন না। তুমি যদি আগে একটা লেখার আগে যদি করো আমি লেখা সুনাম অর্জন করবো, তাহলে কখনো সুনাম অর্জন করতে পারবে না। তুমি লেখার প্রতি মনোযোগ দাও, ভালো করো, লেখা ভালো করলে অটোমেটিক সুনাম আসবে। যদি তুমি একটা কাজ করার আগে স্বার্থ চিন্তা করো তাহলে ওই কাজে সফলতা আসে না। এটাই বলছে যশের জন্য লিখবেন না, অর্থাৎ খ্যাতি বা সুনামের জন্য লিখবে না। তা হইলে যশও হইবে না, তাহলে খ্যাতিও আসবে না, লেখাও ভালো হবে না, অর্থাৎ লেখার মানও ভালো হবে না। লেখা ভালো হইলে যশ অর্থাৎ খ্যাতি আপনি আসবে। অর্থাৎ তুমি যদি লেখা ভালো করে লেখো তাহলে খ্যাতিটা অটোমেটিক আসবে। এই যে লাল কালার দিয়ে যে এটা করা, এটা হচ্ছে এই লাইনগুলোর ব্যাখ্যা তোমাদেরকে আবারও, আমি তো মুখে একবার বলছি আবারও ব্যাখ্যাটা দিচ্ছি। অর্থাৎ প্রথম মূল লাইনগুলো আর এই লাল কালারটা হচ্ছে তোমাদের ওই লাইনের ব্যাখ্যা। অর্থাৎ বঙ্কিমচন্দ্র বোঝাতে চেয়েছেন লেখক যদি তার রচনার মধ্য দিয়ে যশ বা খ্যাতি অর্জন করতে চাই তবে রচনার মান ভালো হবে না। তো তুমি খ্যাতির জন্য লিখবে না, লেখার মান ভালো হলে খ্যাতি বা যশ এমনিতেই আসবে। তাই যশ বা খ্যাতি অর্জনের উদ্দেশ্যে সাহিত্য রচনা না করাই ভালো। তার উদ্দেশ্য এরকম। 1 নাম্বার তিনি উপদেশ দিয়েছেন। 2 নাম্বার উপদেশটা কি দিয়েছেন দেখো। টাকার জন্য লিখবেন না, শুধু টাকা কামানো লিখবো, টাকা কামানো লিখবো, টাকা কামানো, অনেকে আছে লেখে আর টাকা কামাই, মানে টাকা কামানোর জন্য লিখবেন না। ইউরোপে মনে রাখবে কথাটা কোন দেশের কথা বলছে। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়। অর্থাৎ ইউরোপের অনেক লোক, তাদের কোন দেশের লোক? ইউরোপের অনেক লোকই শুধু টাকার জন্য লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়। অর্থাৎ তারা টাকা পায় ঠিক আছে, টাকার জন্যই লেখে, কিন্তু লেখার মান ভালো। কিন্তু আমাদের এখনও সেদিন হয় নাই, অর্থাৎ আমাদের দেশের বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও সেই দিন হয় না যে টাকার জন্য লেখলে মান ভালো হবে। কারণ ইউরোপে যারা লেখালেখি করে তারা টাকা পায় ঠিক আছে, তাদের কিন্তু অভাবের চিন্তা নাই, কোনো কিছু চিন্তা নাই। আর আমরা সারাদিন দুনিয়ার বিভিন্ন কিছু চিন্তা করি, চিন্তার মধ্যে তুমি আবার পেটের চিন্তা করা লাগবে, তারপর লেখলে কবে টাকাটা পাবো এই চিন্তা করা লাগবে, তাহলে লেখার মান ভালো হবে না। আর ইউরোপের এরাদের তো লাইফস্টাইল, স্ট্যান্ডার্ড অফ লিভিং, অর্থাৎ তাদের যে জীবনযাত্রার মান এগুলো উন্নত, এই জন্য তারা টাকার জন্য লেখলেও তাদের মান খারাপ হয় না। কিন্তু আমাদের দেশে যদি টাকার জন্য লিখে তাহলে মান গদবাদার মান হয়। যখন একটা মুভি করলে বলি আর এটা কোনো মানের মধ্যে পড়ে, অর্থাৎ তারা গুরুত্বই দেয় নাই। ঠিক আছে, চিন্তা করছে টাকা কামাইতে হবে এরকম টাইপের। তাহলে টাকার জন্য লিখতে না করছে। উপদেশটা কি? টাকার জন্য লিখবেন না। ইউরোপের অনেক দেশে যদি টাকার জন্য লিখে টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের দেশে এখনও সেদিন হয় না। অর্থাৎ বাংলাদেশের কথা বলছে। এখন অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে, যদি আপনি অর্থের উদ্দেশ্যে লিখতে যান, অর্থের জন্য লিখতে যান, লোকরঞ্জন অর্থাৎ খুশি করা, অর্থাৎ লোকরঞ্জন মানে লোককে অর্থাৎ মানুষকে খুশি করা প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। যদি আপনি টাকার জন্য লিখেন তাহলে মনে করবেন যে আমি কারোকে উদ্দেশ্য করে লিখতেছি, যার কাছে আমি যাকে উদ্দেশ্য করে, তুমি চিন্তা করবা আমি এই বাইকে খুশি করার জন্য লিখবো, তাহলে ওই বাইক থেকে টাকা পাবো। আর টাকা পেলে তাহলে লিখবা, তাহলে পিওর লেখা হবে না, বরং ওই বাইরে তেল দেওয়া হবে। ক্লিয়ার? ধরো তুমি সংবাদপত্রের একজন সাংবাদিক, তুমি যদি
টাকার জন্য চিন্তা করে লেখো যে আমি যদি একটা ভালো কলাম লিখি তাহলে ইমুক ভাইয়ের টাকা দিবে বা ইমুক নেতা টাকা দিবে, তাহলে দেখবা ওই নেতার চামচামি টাইপের লেখা আসবে। আর তুমি যদি চিন্তা করো না আমি সত্য লেখাটা লিখি, তাহলে তুমি সত্য ইনফরমেশনগুলো আসবে, তখন দেখবা মানুষের কাছে খ্যাতি আসবে, আস্তে আস্তে টাকা আসবে। বাট তুমি কারো পক্ষ নিয়ে পক্ষপাতিত্ব করো, তাহলে কিন্তু তোমার ওই সুনামার সেই খ্যাতিগুলো আসবে না, এটাই বলছে। তাহলে বলছে এখানে এখন অর্থের উদ্দেশ্যে যদি লিখতে গেলে, অর্থাৎ আপনি বাংলাদেশিদের কথা বলতে চান, আপনি যদি অর্থের চিন্তা করে লিখতে চান তাহলে লোক রঞ্জন অর্থাৎ খুশি করা, মানুষের মন খুশি করা, প্রবৃত্তি প্রবল হয়ে উঠবে, অর্থাৎ বেড়ে যাবে প্রবৃত্তি, অর্থাৎ ইচ্ছা শক্তি বেড়ে যাবে। এখন অর্থাৎ আমাদেরকে দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে, অর্থাৎ আমাদের দেশের এক একজনের রুচি এক এক রকম, তাদের কথা চিন্তা করে অথবা শিক্ষা বিবেচনা করে লোকরঞ্জন করে মানুষের মন খুশি করতে গেলে অর্থাৎ বিকৃত মানে পরিবর্তিত হওয়া, অনিষ্টকর অর্থাৎ ক্ষতিকর হইয়া উঠে। যেমন আমরা দেখো সিম্পল এডুকেশন চ্যানেলে ভিডিও দেয়, কেউ দেখে না, কিন্তু ওই যে ফালতু টাইপের টিকটকারদের ফালতু টাইপের যদি ভিডিও দেয় দেখবা সবাই দেখতেছে, কিন্তু তাদের মন রক্ষা করে যদি আমি ভিডিও বানাই তাহলে কিন্তু আর কখনো ভালো কিছু পাওয়া সম্ভব না, বিকৃত হয়ে যাবে, অনিষ্ট হয়ে যাবে, মানুষের ক্ষতি হবে। এটাই বলছে। তাহলে বলতেছে আপনারটা দেখুক না দেখুক ক্ষতি হবে কি হবে না এইসব চিন্তা করবেন না, আপনি আপনার মানুষকে খুশি করার জন্য বানাবেন না, আপনি ভালো স্ট্যান্ডার্ড ঠিক রেখে বানান। কিন্তু অনেকেই করে টাকা কামানোর জন্য পাঠকদের খুশি করতে হলে তাদের খুশি করতে হলে তাদের রুচি অনুযায়ী, তাদের খারাপ রুচি হোক এটা হোক, বা অনলাইনে টিকটকে বা অনলাইনে ঢুকলে বর্তমানে রিল ভিডিওগুলোতে দেখলে অশ্লীলতার সরাসরি কেন করতেছে, এটা মানুষের মন খুশি করতে, কারণ এগুলো পাবলিক দেখে বেশি, তাহলে বিকৃত বা অনিষ্ট হয়, এটাই বলছে। তাহলে এতে কি হয়, মানুষের এই রচনার বিকৃতি ঘটে, অনিষ্ট হয়। এবার এটা ব্যাখ্যা আরও দেখো ভালো করে। টাকার জন্য যদি সাহিত্য রচনা করা উচিত নয়, বলতেছে টাকার জন্য সাহিত্য রচনা করা উচিত নয়। ইউরোপের অনেক লোক এখন টাকার জন্য লেখে এবং তারা টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের দেশে এখনও তা প্রচলিত নয়। অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে পাঠকের রুচি ও পছন্দের দিকে বেশি গুরুত্ব দিতে হবে, এতে পাঠকের খুশি করার ইচ্ছাটাকে প্রবল হয়ে উঠবে, যার ফলে রচনার বিকৃতি ঘটবে, ক্ষতি করবে, অর্থাৎ যেটা আমরা অনলাইনে নিত্য নতুন দেখি। অর্থাৎ পাঠকদের খুশি করতে গেলে বর্তমানে যে কন্টেন্টগুলো আসে যেগুলো নোংরা, সবাইকে পরিবার নিয়ে দেখা যায় না। 3 নাম্বার কি উপদেশটা দিচ্ছে তিনি, বলছে যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া অর্থাৎ লিখে দেশের জন্য মানুষ জাতি অর্থাৎ মানুষ জাতির কিছু মঙ্গল সাধন করতে পারেন, অর্থাৎ মানুষের মঙ্গল, আমার লেখনির মাধ্যমে মানুষের মঙ্গল হবে, অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, অর্থাৎ সৌন্দর্য সৃষ্টি হবে সাহিত্যের মধ্যে, তবে অবশ্যই লিখবেন, তাহলে অবশ্যই লিখবেন, আর না হলে কিন্তু লেখার দরকার নাই। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন, টাকার জন্য, মানুষকে মনোরঞ্জন করার জন্য, মানুষকে খুশি করার জন্য, তেল মারার জন্য, মানে কোনো একটা পদ পাওয়ার জন্য, যারা অন্য উদ্দেশ্যে দেবেন, অনেক সময় নেতার বড় বড় নেতার নামে গান বানায়, কবিতা বানায়, কি তা নেতার মানে তেল মেরা কাছে যাওয়ার জন্য বলছে, যারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিওকে তাদেরকে যাত্রাওয়ালা অর্থাৎ গ্রাম্য মেয়েদের নিয়ে এক প্রকার নাট্য প্রদর্শনী। গ্রামে কি হয়, মানে গ্রামে যে যাত্রাপালা হয়, যাত্রাপালাতে এরা মান রক্ষা করে না, কিছু নর্তকী টাইপের মেয়েদের নিয়ে এসে তাদেরকে অর্ধ উলঙ্গ করে, এবং অনেক সময় হচ্ছে একদম নিশিরাতে উলঙ্গ করে মানুষের মধ্যে যাত্রা বা নাচ দেখায়। এর ফলে কি হয়, ওইখান থেকে টাকা ইনকাম করে অনেক, তাদের চিন্তা থাকে না যে এটা সংস্কৃতিকে নষ্ট করতেছে না, এইসব চিন্তা, তাদের এই যে যাত্রাপালাগুলো করে অশ্লীল নৃত্য, অশ্লীল ভ্যাপনা দিয়ে, অনেক সময় তোমরা অনলাইনে যখন দেখবা অনেক এরকম নৃত্য বা অনেক যাত্রাপালার এখন মোবাইলের কলনে ভিডিও অলরেডি দেখতে পারো যে কি অশ্লীল, গভীরতা আরও অশ্লীল হয়ে যায়। তাহলে এরকম বলছে, তাহলে যদি আপনিও এরকম টাকার উদ্দেশ্যে লেখেন বা এরকম উদ্দেশ্যে লেখেন, তাহলে ওই যাত্রার মধ্যে যেমন মেয়েদের এরকম যাত্রাওয়ালা মানে সে গ্রাম্য মেয়েদের নিয়ে যে এক প্রকার নাটক প্রদর্শনী করে, প্রবৃত্তি নিজ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করা যেতে পারে, অর্থাৎ আপনিও ওই যে মেয়েদেরকে মানে দিয়ে নাচায় টাকার জায়গায় ইনকাম করে, আপনি কী করেন, এখন কুৎসিত খারাপ বা টাকার উদ্দেশ্যে লেখার মাধ্যমে আপনিও কী করবেন, ওই নিচু ব্যবসায়ীদের মধ্যে আপনার নামও সামিল হবে, অর্থাৎ আপনিও তাদের মধ্যে গণ্য হয়ে যাবেন। এটা পিওর ব্যাখ্যাটা কী বলছে, বঙ্কিমচন্দ্রের মধ্যে যদি কোনো লেখক বুঝতে পারেন যে তিনি লিখলে দেশ ও মানব জাতির মঙ্গল হবে, তবে তিনি অবশ্যই লিখবেন, অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারলেও লিখবেন। তবে যদি অর্থ উপার্জন বা খ্যাতি লাভ বা অন্য কোনো উদ্দেশ্যে লেখেন, তাহলে লেখক যাত্রাওয়ালা নিচু মানের মানুষ কাজ প্রবৃত্তি নিজ ব্যবসায়ীদের সঙ্গে তুলনীয় হবেন। অনেক সময় দেখবা অনেকের নিজেরা ভাইরাল হওয়ার জন্য নিজেদের রোজলিল ভিডিও ভাইরাল করে দেয়, মানে তাদের টার্গেট হচ্ছে কী করা, ফেমাস হওয়া, তাদের কোনো ওইসব চিন্তা নাই যে আরে না আমি ভালো কিছু করবো, এরকম না। ঠিক এটাই বলছে, যে টাকার জন্য যদি করেন তাহলে এসব করা দরকার নেই, আপনার লেখাই দরকার নেই। ক্লিয়ার। 4 নাম্বার যে পয়েন্টটা বলছে যে এখন যাহা অসত্য, যাহা সত্য নাই, ঠিক আছে, বর্তমানে অনেক এই ধরো টিভি চ্যানেল অথবা সংবাদপত্র অনেক টাকা খেয়ে অসত্য অনেক কিছু লেখে, বলছে যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ অর্থাৎ ধর্মের বিপক্ষে যাই, পরনিন্দা মানে অন্যের নিন্দা, যেটা তার নাই তার নিয়ে নিন্দা করতেছি, বা
পরপীড়ন অর্থাৎ অন্যকে নির্যাতন করা, অর্থাৎ আপনি লেখার মাধ্যমে তাকে নির্যাতন করতেছেন, অর্থাৎ বা স্বার্থ সাধক যাহার উদ্দেশ্য, স্বার্থ সাধন যার উদ্দেশ্য, মানে এই লেখাটার মাধ্যমে আপনি কোনো একটা স্বার্থ হাসিল করবেন, কারোর তেলমেয়ের একটা পদ অর্জন করবেন, কারোর তেলমেয়ের কিছু টাকা অর্জন করবেন, মানে নিজের স্বার্থের উদ্দেশ্যে লিখতেছেন। সে সকল প্রবন্ধ কখনো হিত অর্থ হচ্ছে কল্যাণকর বা মঙ্গলকর হইতে পারে না, অর্থাৎ সেগুলো কি কখনো কল্যাণকর বা মঙ্গলকর হতে পারে না। সুতরাং তাহা একেবারে পরিহার্য, অর্থাৎ তাহা পরিত্যাগ করা উচিত, এসব লেখা পরিত্যাগ করা উচিত। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অর্থাৎ সত্য এবং সঠিক ধর্মই হচ্ছে লেখার উদ্দেশ্য, সাহিত্যের উদ্দেশ্য। অন্য উদ্দেশ্যে লেখনী দারুণ মহাপাপ, অর্থাৎ আপনি সত্যের জন্য বা ভালো কিছুর জন্য লেখা ছাড়া অন্য কিছুর উদ্দেশ্যে লেখা মানেই মহাপাপ। তাহলে লেখক কিসের জন্য মহাপাপ বলছে মনে রাখবা। বঙ্কিমচন্দ্রের মতে যা অসত্য বা ধর্মবিরুদ্ধ সাহিত্য তা লেখা উচিত নয়। অন্যকে কষ্ট দেওয়া বা নিজের স্বার্থের জন্য কোনো কিছু লেখা উচিত নয়। সাহিত্যের উদ্দেশ্য সত্য ও ধর্ম উপস্থাপন করা, অন্য উদ্দেশ্যে সাহিত্য রচনা করা পাপ, অর্থাৎ এতে অন্যের ক্ষতি হয়, এই জন্য পাপ। 5 নাম্বার উপদেশটা কি দিয়েছেন তিনি, যাহা লিখবেন তাহা হঠাৎ ছাপাবেন, অর্থাৎ লেখার সাথে ছাপাইয়া মার্কেটে করে। বর্তমানে যে বইমেলাগুলো আসে, টিকটকাররা বিভিন্ন, এই যে দেখো না মুস্তাক, তিশা, তার মানে জাস্ট কি লেখছে না লেখছে কোনো দেখার বিষয় না, তাড়াতাড়ি করে বই বের করতে হবে এবং ছাপাইয়া বই বের করতে হবে। বানানে ভুল, অসংখ্য কন্টেন্টের মধ্যে মান নাই, কোয়ালিটি নাই, মানে ছাপাইতে হবে, তাড়াতাড়ি করে বইমেলায় বই বের করতে হবে, ভিতরে কি আছে না আছে বিষয় না। এটাই বলছে, যাহা লিখবেন তাহা হঠাৎ ছাপাইবে না, সাথে সাথে ছাপাই ফেলবে না, কিছুকাল ফেলিয়া রাখেন, অর্থাৎ কিছুদিন ফেলে রেখে দিন। যেমন সিম্পল উদাহরণ, আমার বাংলা সাইক্লোন বইয়ের ফার্স্ট এডিশন যখন বেরোইছে, তখন আমার যে অনুভূতি হচ্ছে বর্তমানে এরকম যে বাংলা সাইক্লোনের বেস্ট একটা বই, তখন কিন্তু সেই যা সারা যাক ছিল সারা বাংলাদেশের মধ্যে। যখন এই 1 বছর পরে বইয়ের আরও কাজ করছি, নতুন এডিশনের জন্য, দ্বিতীয় এডিশনের জন্য আরও কাজ করি, তখন মনে হয় আগের এডিশনের বইটার মধ্যে মান তুলনামূলক কিছুই ছিল না, এরপরটাই মান আরও অনেক বৃদ্ধি করছে। তারপর সেকেন্ড এডিশন যখন বেরিয়েছি, ভাবছি যাক আত্মতৃপ্তি পাইছি, আবার দেখি আরও কিছু, মানে এরপরে এখন যে এরকম এডিশনের জন্য এখন দেখি মাথার মধ্যে আরও কত সহজ ভালো ইনফরমেশন গ্যাদার হয়ে রয়েছে থার্ড এডিশন যখন বের করবো এইগুলোর জন্য, মানে একেবারে সহজ। তখন মনে হয় যে না, ফার্স্ট এডিশন সেকেন্ড এডিশন কিছুই নেই, এখন যেটা বের করবো একদম সুপার। তার মানে বলতেছে এটাই, মানে কিছুদিন যদি কোনো কিছু রেখে দেয় বা এটা নিয়ে চিন্তা করি, আস্তে আস্তে এটার থেকে আরও ভালো কিছু হয়, এটাই বলতেছে। তাহলে কিছুদিন ফেলিয়া রাখবেন, আর সাথে সাথে ছাপাইয়া বই পাঠ্য করে প্রস্তুত, মানে বই বের করে ফেলবে না, কিছুকাল পরে উহার সংশোধন করবেন, অর্থাৎ ইয়ার ভুল ত্রুটি বা সংশোধন করবেন। তাহলে দেখিবেন প্রবন্ধের অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বছর ফেলিয়ে রাখা, অর্থাৎ কাব্য বা নাটক বা উপন্যাস যাই হোক 2-1 বছর যদি ফেলে রাখেন, তারপর যদি আবার এটা পড়ে সংশোধন করে নেন, তাহলে বিশেষ উৎকর্ষ লাভ হয়, অনেক উন্নতি হয়, অর্থাৎ প্রবন্ধের মান অনেক বাড়ে। যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী মানে নিয়োজিত বা মনোযোগী, অর্থাৎ সামরিক মানে কি সমসাময়িক যা ঘটছে তা নিয়ে লেখা বের করছে, তাদের এরকম ব্রতী, তাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি অর্থাৎ ঘটে না, তারা রক্ষাটি ঘটে না, তারা এই নিয়মটা রক্ষা করতে পারে না, তারা সাময়িক বিষয় নিয়ে লেখে এবং তাদের কোয়ালিটিটা তত ভালো হইতে পারে না, কারণ সমসাময়িক লেখে চিন্তা করা লাগে না, তাড়াতাড়ি করে দ্রুত লেখে, ঠিক আছে। এই জন্য সাময়িক সাহিত্য মানে সাম্প্রতিক বিষয় নিয়ে যে লেখা, লেখকদের পক্ষে অবনতিকর, অর্থাৎ ক্ষতিকর, অর্থাৎ লেখকদের পক্ষে ক্ষতিকর। তার মানে দীর্ঘমেয়াদী চিন্তা করে লিখতে হবে, যে এটা কোনো কিছু ঘটছে এটা নিয়ে লিখে ফেললাম, তার এরকম না। তাহলে ইউনের ব্যাখ্যাটা কি, বঙ্কিমচন্দ্রের মধ্যে লালগুলো হচ্ছে ব্যাখ্যা, মূল ব্যাখ্যা। বঙ্কিমচন্দ্রের মধ্যে লেখা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ছাপানো উচিত নয়, তা কিছু সময় ফেলে রেখে সংশোধন করা উচিত, এতে রচনার উন্নতি ঘটে, দোষগুলো ধরা পড়ে। বর্তমান লেখকদের পক্ষে এ নিয়ম মেনে চলা হচ্ছে না, কেন? ওই যে তাড়াতাড়ি বইমেলা চলে আসে, 1 সপ্তাহে বই বের করে ফেলা লাগবে, 1 সপ্তাহের মধ্যে 15 দিন 10 দিনের মধ্যে বই বের করে ফেলে, এরকম লেখক আছে। এর জন্য বর্তমানে সাহিত্য লেখকদের জন্য অবনতি খারাপ হয়ে গেছে। তারপরে দেখো পরের পয়েন্টটা কি বলছে, 6 নাম্বার পয়েন্ট, যে বিষয়ে যাহার অধিকার নাই, অর্থাৎ যে বিষয়ে যার দক্ষতা নাই, সেই বিষয়ে তাহার কর্তব্য অকর্তব্য, অর্থাৎ আপনার যে বিষয়ে দক্ষতা নাই সেই বিষয়ে নাক গলানো আপনার উচিত হবে না, ঠিক আছে। এরকম বলছে আমার যে বিষয়ে দক্ষতা নাই সেই বিষয়ে তার হস্তক্ষেপ, অর্থাৎ তার নাক গলানো বা অকর্তব্য মানে কর্তব্য নয়, এটি সোজা কথা। কিন্তু সাময়িক সাহিত্যে এ বিষয়টি রক্ষিত হয় না, অর্থাৎ সাময়িক মানে ইনস্ট্যান্ট একটা সমসাময়িক বিষয় নিয়ে যারা লেখে, এরা এইসব বিষয়ে চিন্তা করতে পারে না, তারা দ্রুত কোনো কিছু কাজ করতে হবে এরকম। অর্থাৎ বলতেছে যার দ্বারা লেখক হওয়া সম্ভব নয়, তার সেদিকে হস্তক্ষেপ করা উচিত নয়। যেমন আমরা দেখুন হিরো আলমকে বলি, উনি একাধারে লেখক, গায়ক, সব কিছু, অভিনেতা, অর্থাৎ যার পক্ষে যে জিনিসটা পারফেক্ট না, দরকার নাই, তার পক্ষে ওই জিনিসটা করা সম্ভব দরকার নাই। তাহলে আপনার গান সুর নাই, আপনার গায়ক হওয়া লাগবে কেন? ঠিক আছে, আপনি অন্য কাজটা করেন। এই সোজা কথাটা বর্তমান সাহিত্যে মানা হচ্ছে না, ক্লিয়ার? এই কথাটাই বলতে চাই কি, যে কেউ লেখক হতে চায়, সবাই হতে চায় কি টিকটকারও লেখক হতে চায়, মানে একটু জনপ্রিয়তা হইলে একটা বই বের করে ফেললাম। 7 নম্বর উপদেশটা কি দিছে,
বিদ্যা প্রকাশের চেষ্টা করবেন না যে আপনি অনেক পণ্ডিত, এগুলো মানুষের বোঝানোর চেষ্টা করবেন না। আপনি পণ্ডিত হলে আপনার লেখার মাধ্যমে মানুষই বুঝে নেবে আপনি পণ্ডিত। এটা বলছে বিদ্যা প্রকাশের চেষ্টা করবেন না যে আপনি যে পণ্ডিত নিজে নিজে মানুষের ঢুল পিটানোর দরকার নেই। বিদ্যা থাকিলে আপনার মধ্যে যদি বিদ্যা থাকে তাহলে তা আপনি প্রকাশ পায়, অর্থাৎ নিজে নিজেই প্রকাশ পায়, চেষ্টা করে তো হয় না, অর্থাৎ আপনার ঢুল পিটে দিয়ে হবে না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর, অর্থাৎ আপনি যদি নিজের বারবার নিজের বিদ্যা প্রকাশ করতে চান তাহলে ওটা অনেক বিরক্তিকর, পাঠকদের কাছে অনেক অনেক বিরক্তিকর হবে। এবং রচনার পরিপাট্যের অর্থাৎ সুবিন্যস্ত, অর্থাৎ পরিপাট্য মানে সুবিন্যস্ত, এখানে হচ্ছে সৌন্দর্য, এতে রচনার সৌন্দর্যের বিশেষ হানিজনক অর্থাৎ ক্ষতিকর, অর্থাৎ সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এর ফলে সৌন্দর্য নষ্ট হয়। এখনকার প্রবন্ধে ইংরাজি, সংস্কৃত, ফরাসি, জার্মান, ফরাসি মানে এই ফরাসি মানে হচ্ছে ফ্রান্স, আর ফার্সি আকার দেওয়া থাকলে, ফয়ের পরে আকার থাকলে এটা হবে ইরান। তাহলে কোন কোন ভাষার কথা আছে এগুলো তো এমসিকিউতে বোর্ড পরীক্ষা আসতে পারে, অথবা যে তোমাদের এই প্রবন্ধে কোন কোন ভাষার কথা বলছে, তাহলে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। অর্থাৎ আজকাল লেখকরা কিছু হলে বাংলিশ ব্যবহার করি না, আমরা কোনো কিছু হলে বাংলা ইংলিশ যেমন ব্যবহার করি, শুধু বাংলা ইংলিশ না, বিভিন্ন দেশের ভাষার উদ্ধৃতি নিয়ে আসে, কোটেশন নিয়ে আসে, ঠিক আছে, লেখকদের উক্তি নিয়ে আসে, ইংরেজি, ফার্সি, ফরাসি, জার্মান কোটেশন। অর্থাৎ যেই লেখক লেখে সে নিজেই ওই কোটেশনের ব্যাখ্যা বোঝে না, অর্থাৎ কোনো একটা বইয়ে পাইছে ওই কোটেশনটা মাইরা দিয়েছে তার বইয়ে, এটাই বলছে জার্মান এ বেশি বেশি কোটেশন দেখতে পাই। যে ভাষা আপনি জানেন না, অর্থাৎ যেই ফার্সি, ইংরেজি, ফরাসি যে জানেন না, সেই ভাষা তো আপনার পাঠকরা জানেন না, আর আপনার যে পাঠকরা যে ভাষাটা বুঝবেন না, এই লেখাটা আপনি কেন লিখবেন, এটাই বলছে। পরের গ্রন্থের সাহায্যে, অর্থাৎ অন্যের বই পড়ে, অন্যের বইয়ের সাহায্যে সে ভাষা হইতে কদাচ, অর্থাৎ খুব কম উদ্ধৃতি করিবেন না, অর্থাৎ অল্প করে উদ্ধৃতি করবেন, অর্থাৎ পাঠক বুঝবে না, এরকম করার দরকার নেই, আপনি যেটা জানেন না দরকার নেই ওইটা নেওয়া। তার মানে বঙ্কিমচন্দ্র বলতেছে, বঙ্কিমচন্দ্রের মধ্যে বিদ্যা আপনা আপনি প্রকাশ পায়, তা প্রকাশের চেষ্টা করার প্রয়োজন, অর্থাৎ নিজে নিজে ডুল পিড়া দরকার নেই, বরং চেষ্টা করতে যাওয়াটা পাঠকের কাছে বিরক্তিকর এবং সৌন্দর্যের অন্তরায়। অবুদ্ধ ভাষা, অর্থাৎ যেটা আমরা বুঝি না, অবুদ্ধ ভাষা, অর্থাৎ ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান, যা আপনার বোধগম্য নয়, অর্থাৎ আপনি নিজেই বুঝেন না, তার থেকে কোটেশন না দেওয়াই ভালো। অর্থাৎ যেহেতু আপনার আপনি বুঝেন না, তার মানে আপনার পাঠকরা এই জিনিসটা বুঝবে না, এতে পাঠকদের মধ্যে বোঝার মজাটা নষ্ট হয়ে যাবে। 8 নাম্বার কি উপদেশটা দিয়েছে, অলঙ্কার। অলঙ্কার হচ্ছে কোনো কিছুর সৌন্দর্য বৃদ্ধি করা, অর্থাৎ আমরা কারোর চোখ দেখে বলি তার চোখগুলো কাজলের নেই কালো, অর্থাৎ কাজল যেরকম কালো, তার মানে একটা উপমা দিচ্ছি, এরকম উপমা বিভিন্ন অলঙ্কার এরকম, অথবা অনেক সময় একটা সহজে তাকে দেখতে হাতির মতো, অর্থাৎ মোটা, এটাকে ট্রল করার জন্য বলছি হাতির মতো, এরকম। তাহলে এগুলো যেরকম যে আমরা অলঙ্কার প্রয়োগ বা রসিকতা বা ব্যঙ্গ করি, এটা বলছে অলঙ্কার মানে মাধুর্য বা উৎকর্ষ বৃদ্ধির যে গুণ, অলঙ্কার বা প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবে না, অর্থাৎ আপনার অতিরিক্ত অলঙ্কার করা লাগবে, প্রয়োগ করাইতে হবে, রসিকতা করতে হবে বা চেষ্টা করতে হবে, এরকম চেষ্টা হইতে হবে এরকম না। স্থানে স্থানে অলঙ্কার, অর্থাৎ স্থানে স্থানে বিভিন্ন এরকম অলঙ্কার বা ব্যঙ্গের, অর্থাৎ ব্যঙ্গ করা, অর্থাৎ ট্রল করার প্রয়োজন হয় বটে, মানে অনেক সময় পড়া বুঝাইতে হলে বা কোনো কিছু লিখা মাধ্যমে বুঝাইতে হলে মাঝে মাঝে অলঙ্কার দরকার হয়, মানে ব্যঙ্গ করতে হয়। তার মানে লেখকের ভণ্ডারে যদি এই সামগ্রী থাকে, অর্থাৎ আপনার মধ্যে যদি অলঙ্কার বা ব্যঙ্গ করার যে কৌশল থাকে বা বুদ্ধি এরকম থাকিলে প্রয়োজনে হতে আপনি আসিয়া পৌঁছাবে এরকম। যদি আপনার মাথায় এরকম টেকনিক থাকে, অলঙ্কার বা ব্যঙ্গ কোথায় করা লাগবে এটা অটোমেটিক চলে আসবে, ক্লিয়ার। কিন্তু আপনি জোর করে না এখানে একটা অলঙ্কার দেয়াই লাগবে, এই লাইনের পরে এই লাইনটা যে কোনো মূল্যে দেয়াই লাগবে, এরকম চিন্তা করা শুরু করেন না কী কী অলঙ্কার দেওয়া যায়, কী অলঙ্কার দেওয়া যায়, তাহলে আর ন্যাচারাল কিছু থাকে না, তখন এমন একটা অদ্ভুত অলঙ্কার নিয়ে আসলেন যেটা হাস্যকর এবং লজ্জাকর বা বিরক্তিকর হয়ে যাবে। তাহলে বলছে প্রয়োজনের মতে আপনি আসিয়া পৌঁছাবে, বান্ডারে না থাকিলে মাথা কুটিলেও, অর্থাৎ মাথা ঠুকরালেও আসবে না, অর্থাৎ আপনার মাথার মধ্যে বুদ্ধি নাই, বান্ডারে নাই অলঙ্কার, তাহলে আনবেন কোথা থেকে। অসময়ে বা শূন্য বান্ডারে অলঙ্কার প্রয়োগে বা রসিকতার চেষ্টার মতো কদর্য মানে কুৎসিত, কদর্য করার কিছু নয়, অর্থাৎ কদর্য মানে হচ্ছে কুৎসিত, এর চেয়ে কুৎসিত খারাপ কিছু নয় যে আমার মাথার মধ্যে না আমি জোর জবরদস্তি করে একটা বানানোর চেষ্টা করতেছি, এটা অর্থাৎ তিনি ব্যাখ্যাটা কী দিতেছেন দেখো, সাহিত্যের জন্য অলঙ্কার বা রসিকতার প্রয়োজন আছে বটে, কিন্তু অযথা যেখানে সেখানে ব্যবহার চেষ্টা করলে তার সৌন্দর্যের পরিবর্তে কুৎসিত লাগে। লেখকের ভাণ্ডারে অলঙ্কার বা রসবোধ থাকলে তা আপনা আপনি এসে পড়বে, আর না থাকলে মাথা কুটিলেও, অর্থাৎ মাথা ঠুকরালেও আসবে না। 9 নাম্বার উপদেশটা কী দিয়েছে, যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানে কাটিয়া দিবে, সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে। আচ্ছা, এটা একটা প্রাচীন বিধি, পুরাতন নিয়ম, মানে এর পুরাতন নিয়ম, প্রাচীন বিধি অর্থ হচ্ছে পুরাতন নিয়ম, আমি সে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে
যে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শোনাইবে, অর্থাৎ সে স্থানটি তোমার যে সে স্থানটি বারবার বন্ধুকে করে পুনঃ পুনঃ পড়িয়া শোনাইবে, যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না। অর্থাৎ তোমার কোনো একটা অলঙ্কার বা কোনো কিছু প্রয়োগ করছো, এটা তুমি বারবার বন্ধুদের কাছে শোনাবা, বা যদি এটা জিনিসটা ভালো না হয় তাহলে 2-4 বার যখন পড়বা তখন তোমার বন্ধুদের শোনাইতে তোমার নিজেরই লজ্জা লাগবে, ভালো লাগবে না। এটা বলছে বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়ে দেবে। অর্থাৎ যে অংশটা পড়লে লজ্জা লাগে আর বন্ধুদের সাথে বারবার বলা যায় না, ভালো মানে আগের মতো তৃপ্তি আসে না, তখন বুঝবা এটা আসলে আবেগের বসে লেখছে, বিবেকের বসে লেখো না। অর্থাৎ ওই অংশটা কাইটে দেবে। অর্থাৎ এটাই বলতেছে, দেখো এই ব্যাখ্যাটা কি আসতে দেওয়া, অলঙ্কার বা ব্যঙ্গের ক্ষেত্রে লাল অংশটা দেখো, অলঙ্কার ও ব্যঙ্গের ক্ষেত্রে নিজের কাছে ভালো লাগলেই হবে না, তা বন্ধুদের কাছে বারবার পড়ে শোনাতে হবে। কারণ তোমার পড়াটা তো পড়বে পাঠক, তার মানে তাদেরকে তোমার কোনো একটা বন্ধুকে বারবার শোনাতে হবে। যদি দেখা যায় নিজেরই পড়তে লজ্জাবোধ হয়, বন্ধুদের কাছে বারবার পড়তে নিজেরই লজ্জাবোধ হয়, তখন যা কেটে দিবা, তখন বুঝবা এই অলঙ্কারটা বা এই প্রয়োগটা ভালো হয় নাই, কেটে দিবা। ঠিক আছে, আর আমরা তো এইসব প্রয়োগ করবো কি তাড়াতাড়ি 10 দিনের মধ্যে 7 দিনের মধ্যে বই বের করতে হবে, বললা বইমেলায় বই বের করে, তাহলে এইসব দেখার টাইম আছে? আর যেখানে বঙ্গবন্ধু বলছে 1-2 বছর ফালাই রাখতে। 10 নম্বর পয়েন্টটা কি বলছে দেখো, সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা। এটা ক নম্বরে বা এমসিকিউ আসবে, সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা। কারণ তুমি একটা জিনিস লেখছো, অলঙ্কার দিছো, মানুষ বুঝেই নেই বিষয়টা কি, তার মানে তো লাভ হবে না। তার মানে সরলভাবে পাঠককে বুঝাইতে পারছো, এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ অলঙ্কার। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারে তিনি শ্রেষ্ঠ লেখক, তিনি হচ্ছে শ্রেষ্ঠ। কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো, তাহলে লেখার উদ্দেশ্য কি পাঠককে বোঝানো। তাহলে এই লাইনটার ব্যাখ্যা কি হচ্ছে, সহজ সরল ভাষাই রচনার শ্রেষ্ঠ অলঙ্কার, সোজা কথায় যিনি নিজের মনের ভাব পাঠককে বোঝাতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক, কারণ পাঠককে বোঝানোর জন্যই তো লেখকের প্রচেষ্টা। ক্লিয়ার? ওকে। 11 নম্বর পয়েন্টে এসে লেখছে, কারো অনুকরণ করি না, অর্থাৎ কাউরে কপি করি না, তার যে একজন লেখছে তার হুবহু করে লেখা। আমার একজন পরিচিত লোক আছে, আমি খুব রিলেটিভের মধ্যে আমি যদি নাম বলি তাহলে তো এক সময় যদি জানে খুবই খারাপ হবে, তাই আমি নামটা বলছি না। তিনি একসময় অনেক ছোটো সময় দেখতাম উপন্যাস লিখবে, সো উপন্যাস লেখার জন্য তিনি প্ল্যানিং করছে। তারপরে বাড়াতে কোনো একটা উপন্যাসের বই কিনে নিয়ে আসছে, কিনে নেওয়ার পরে আর খাতা নিছে কিছু, খালি উপন্যাসের যেখানে নায়ক আর নায়িকার নাম আছে ওই জায়গায় খালি নায়কের নামের জায়গায় নিজের নাম আর নায়িকার নামের জায়গায় একটা মেয়ের নাম বসাই দিছে, এই হচ্ছে উপন্যাস হয়ে গেছে। তার মানে আরেকজনের লেখা বই খালি নিজের নাম আর নাম দুই জায়গায় খালি চরিত্র চেঞ্জ পেয়েছে, উপন্যাস হয়ে গেছে, এটা আবার তিনি বই ছাপাবে এরকম চিন্তা করে অনেক লেখালেখি করছে। অথচ এরকম উপন্যাস বা নাটক এগুলো তো আর অন্যের কপি হয় না, তাই না? নিজের এটাই বলছে, কারো অনুকরণ করো না, কপি বা অনুসরণ করো না। তুমি তোমার কারো ফরম্যাট মানতে পারো, বাট তুমি তোমার নিচের ন্যাচারাল নিয়মে লেখো। অনুকরণের অনুকরণের দোষগুলো, অনুকরণ করা হয়েছে এমন, অনুকরণ মানে হচ্ছে অনুকরণ করা হয়েছে এরকম। অনুকরণের দোষগুলো অনুকৃত হয় মানে তুমি যদি কারো অনুকরণ করো তার দোষগুলো তোমার দোষের মধ্যে আসবে, তুমি যদি কারো অনুকরণ করো তার দোষগুলো কি হবে তোমার মধ্যে আসবে, গুণগুলি আসবে না। অর্থাৎ মনে বা কারো তোমরা যারা যারা তারা 9-10 যারা পড়ছো, অর্থাৎ 9-10 পড়ার সময় তোমরা পড়ছিলে না বই পড়া প্রবন্ধে বেদি সংক্রামক স্বাস্থ্য, বেদি সংক্রামক স্বাস্থ্য লাইনটার ব্যাখ্যা কি, অর্থাৎ বেদি সংক্রামক একজন খারাপ রোগ একজনের কাছে আরেকজনের কাছে যায়, কিন্তু স্বাস্থ্য কিন্তু একজনের কাছে আরেকজনের কাছে যায় না। অর্থাৎ ভালো গুণগুলো একজনের থেকে আরেকজনের কাছে যায় না, কিন্তু খারাপ গুণগুলো একজনের কাছে আরেকজনের কাছে যায়। ক্লিয়ার? এই কথা রিয়ানে বলতেছে যে যদি আপনি কারোকে অনুকরণ করো তাহলে তার দোষগুলো তোমার মধ্যেও চলে আসবে, তোমার লেখার মধ্যেও চলে আসবে, কিন্তু গুণগুলি আসবে না। ক্লিয়ার? এটা ঠিক ওই বই পড়া প্রবন্ধের মতো। অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাংলা লেখক এইরূপ লিখিয়াছেন, অর্থাৎ এইভাবে লিখছেন, আমিও এইরূপ লিখব, এই কথা কদাপি, কদাপি মানে সে কখনো মনে স্থান দিও না। অর্থাৎ তিনি এরকম লেখছে, তিনি একজন বিখ্যাত, আমার এরকম লিখতে হবে, এরকম করবে না। বঙ্কিমচন্দ্রের মতে লেখার ক্ষেত্রে অনুকরণ গ্রহণযোগ্য নয়, কারো অনুকরণ করা গ্রহণযোগ্য নয়, কারণ অনুকরণের দোষগুলো বিদ্যমান থাকে। অনুকরণ করলে তার দোষগুলো তোমার মধ্যে আসবে, কিন্তু তার গুণগুলো থাকবে না, কারণ ন্যাচারাল সিস্টেম এটা। সেই জন্য সংস্কৃত বা ইংরেজি লেখকদের মতো লিখবো এমন ভাবনা মনে স্থান দেওয়া ঠিক না, তুমি তোমার ন্যাচারাল নিয়মে লিখবা। 12 নম্বর পয়েন্ট এসে বলছে যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখো না। অর্থাৎ যেই কথা তুমি প্রমাণ দিতে পারো না, কোনো একটা লেখা লেখছো, চ্যালেঞ্জ করছো, কিন্তু লেখার তোমার প্রমাণপত্র নাই, এরকম লেখা লিখবে না। ঠিক আছে? প্রমাণগুলি সংযুক্ত বা প্রদর্শন করা সকল সময় প্রয়োজন হয় না। অনেক সময় কোনো একটা লেখার প্রমাণগুলো অনেকে আর্টিকেল টিকা হিসেবে লিখে দেয়, এমন করা লাগবে বিষয়টা এমন না, কিন্তু তোমার হাতে থাকা চাই। যে কোনো সময় যেন তোমার যদি এটা নিয়ে কোনো বিতর্ক হয় তুমি যেন প্রমাণগুলো দেখাইতে পারো, তোমার হাতেই সংগ্রহ হয়ে থাকতে হবে প্রমাণগুলো, নাহলে হুটকার একটা সমীকরণ দিয়ে দিলে তাহলে হবে না। ক্লিয়ার? তাহলে এরা। আর 13 নম্বর হচ্ছে, তাহলে 12 আর 13 নম্বর একসাথে ব্যাখ্যা দিচ্ছি। বাংলা সাহিত্য বাংলার ভরসা, তো বাংলা সাহিত্য বাংলার ভরসা, তাহলে বাংলার ভরসা কি বাংলা সাহিত্য, বা বাংলা সাহিত্য কি বাংলার ভরসা। এই নিয়মগুলো বাংলার লেখক দিকের দ্বারা রক্ষিত হইলে, অর্থাৎ এই যে আমি যে নিয়মগুলো বলছি, এই যদি
বাংলার লেখকরা রক্ষা করে চলে এইভাবে বাংলার সাহিত্যের উন্নতি ব্যাগে হইতে থাকবে, অর্থাৎ উন্নতির ব্যাগে উঠতে থাকবে, বাংলা সাহিত্য উন্নত হতেই থাকবে। বলছে রচনার কোনো কিছু লিখলে তার পেছনে যুক্তি থাকা যায়। কোনো কিছু লিখতেছো কি প্রেক্ষাপটে, যেমন বই পড়া প্রবন্ধ লিখতেছে, বই পড়ার জন্য একটা কী করছে অনেকগুলো মানে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করছে বই পড়া আসলে কেন গুরুত্বপূর্ণ, এটা ওইটা ক্লিয়ার। এমন রচনা কোনো কিছু লিখতে হলে তার পেছনে যুক্তি থাকা লাগবে, যদিও যুক্তি সবসময় প্রমাণের প্রয়োজন পড়ে না, যদি এটা প্রমাণ করার প্রয়োজন পড়ে তবু হাতে রাখতে হবে তখন প্রমাণগুলো, কারণ কখনো যদি দরকার পড়ে যেন দিতে পারো। অযৌক্তিক কোনো কিছু দিয়ে সাহিত্য উন্নত নয়, অর্থাৎ অযৌক্তিক কোনো লেখালেখি দিয়ে তোমার কি সাহিত্য উন্নত না, কারণ বাংলার জন্য বাংলার সাহিত্যই ভরসা, অর্থাৎ বাংলার জন্য কি বাংলা সাহিত্যই ভরসা। এক কথা যদি বাংলার আগত নতুন লেখকগণ মেনে চলেন তাহলে বাংলা সাহিত্যের উন্নতি দ্রুত বেগে চলবে। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো, আর ক্লাসটা যারা বুঝতে পেরেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে বলবো না। আর সম্পূর্ণ ক্লাসটি যদি যারা দেখছো তোমাদের কাছে একটা কমেন্ট, তোমরা এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বাংলার নব্য লেখকদের প্রতি কতটি মানে উপদেশ দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবা। যারা সম্পূর্ণ ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং তোমাদের কমেন্ট এবং রেসপন্স ভালো হলেই কিন্তু আমি কন্টিনিউ ভিডিওগুলো দেবো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবা যে তিনি কয়টা উপদেশ দিয়েছেন। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।